This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে। একটা গানের কলি গুনগুন করে বাজছে, কিন্তু আমি একটা কবিতার মতো করে বলছি। একটি মুজি বরের কণ্ঠে লক্ষ মুজি বরের ধ্বনি, আকাশে বাতাসে উঠেছে রেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই গানটি গাইতেন পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্টের যুগ। এই গানটি গাইতেন অংশুমান রায়, বিখ্যাত গায়ক। এবং তারপরই দেখতাম মানুষজন খুব টকবগিয়ে উঠতেন। আসলে মুজিবর তো ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন যে স্বাধীনতার প্রশ্নে কখনো কোনো আপোষ নয়, দুর্বৃত্তদের বিরুদ্ধে কি করণীয় সেটাও তিনি জানান দিয়ে গিয়েছিলেন। সেই মুজিবরের একটি কণ্ঠ লক্ষ মুজিবর হয়ে উঠেছিল এবং তারই অনুরণন ঘটেছিল বাংলাদেশের মাধ্যমে। সত্যি তো তাই, মুক্তিযুদ্ধের স্পিরিট এটাই। সমস্ত জাতির জীবনে বিভিন্ন সময় লড়াই আন্দোলন হয়। ভারতবর্ষের যেরকম স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে ভারত ছাড়ো আন্দোলন, ৪২ অগাস্ট আন্দোলন, কেউ বলেন মুভমেন্ট, কেউ বলেন অভ্যুত্থান, গোটা জনগণ নেমে পড়েছিল। কলকাতা, তমলুক থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় জায়গায় তখন স্বাধীন সরকার তৈরি হচ্ছে। ইংরেজ তড়িঘড়ি করছে কত তাড়াতাড়ি তারা দেশে ফিরে যাবে। ৪৭-এর পর নতুন দেশ তৈরি হয়েছিল, কিন্তু যে বিষ বাষ্প তৈরি হয়েছিল, যে বিষবৃক্ষের চারা রোপিত হয়েছিল, তা মহিরুও হয়েছে, দ্বিজাতি তত্ত্ব। কিন্তু বাংলাদেশ গঠন কিন্তু আটকানো যায়নি। সমস্ত সামরিক শক্তি যে শেষ কথা বলবে না, মানুষের যে লড়াই, যুদ্ধ, সংগ্রাম এবং হচ্ছে নতুন কিছু গড়ে তোলার জন্য যে আকুতি, তা একটা রাষ্ট্রকে তৈরি করেছিল বাংলাদেশ। বিগত ৭ মাস ধরে এটাই ছিল বিষয়। তুমুল ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ, এই সমস্তকে উপজীব্য করে যে ভয়ঙ্কর শক্তি, যাকে বলা যায় এক রিয়াকশনারি ফোর্স, তারা প্রতিক্রিয়াশীল এই শক্তিগুলো কোথাও প্রগতিকে আটকাতে চেয়েছে। প্রগতি কি? প্রগতির রাস্তা কখনো সমানভাবে যায় না। অনেক ক্ষেত্রে প্রগতিতে এগোনোর সময় যখন একটা জায়গায় মানুষ তার সমস্ত রূপ, রস, গন্ধকে আহরণ করতে চান, ঠিক সেই সময় প্রতিক্রিয়ার শক্তিগুলো প্রতি মুহূর্তে তাই বাধা দিতে থাকে। ৭ মাস আগে যে ঘটনা ঘটেছিল, ৫ই অগাস্টের যে ঘটনা, তা গোটা বিশ্বের কাছে একটা নতুনভাবে ভাবতে শিখিয়েছে যে সত্যি বিপ্লব না প্রতি বিপ্লব হয়েছে। সত্যিকারেই হচ্ছে, যদি এটি বিপ্লব হয়, অভ্যুত্থান হয়, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি থাকবে হাসি। কিন্তু বাংলাদেশের মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, কজন ঠিকভাবে হাসতে তারা পারছেন? বা কিভাবে তারা সবসময় একটা উৎকণ্ঠা, সবসময় একটা যেন হচ্ছে তাদের উপর যেন কোনো কিছু হচ্ছে ফতোয়া নেমে আসবে, কখনো হচ্ছে পান থেকে চুন খসলে কি না কি হয়ে যাবে। এটা যে কোনো গণতন্ত্রপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে এটা আজকে একটা চ্যালেঞ্জের মতো। কিন্তু সবচেয়ে কঠিন অবস্থা যে কোনো জায়গাতেই যা হয়, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর এক দুর্বিষহ অত্যাচারের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। এই সমস্ত যখন ঘটছে, তখন বাংলাদেশ বারবার করে ফিরে আসছে। এই মুহূর্তে যা খবর রয়েছে, তাতে বাংলাদেশে ডক্টর ইউনূস তিনি একটি সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন, অনেক কিছু বলার পর তিনি বলেছেন, নিশ্চয় বিচার যাদের উপর হবে, বিচারটা তো হতেই হবে, সেটাকে তিনি উপেক্ষা করেননি। কিন্তু তাই বলে নির্বাচনে দাঁড়ানো যাবে না তা নয়। এবং ডক্টর ইউনূসকে যারা যারা সমর্থন দিচ্ছে, এরকম ইউটিউবারদের কথা আগে একটা আলাদা এপিসোড করে আমরা বলেছি, বিভিন্ন সময় আলোচনায় এসেছে। ডক্টর ইউনূসকে তারা কিন্তু বলছেন যে হ্যাঁ, ঠিক কথাই, নির্বাচন হতে পারে, তবে আওয়ামী লীগ যেন হচ্ছে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ তৈরি হয়,
এই কথাটা যে আসবে এটা এতে বোঝা গিয়েছিল। এবং ডক্টর ইউনূস যখন বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তারপর থেকেই হচ্ছে নতুন যে রাজনৈতিক দল তাদের দেখে এ তো বুমেরাং হয়ে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল করতে তারা নেমেছে, ভালো ছিল, কিন্তু তাহলে তো আমার ছালা সবই যাবে। কিন্তু রাজনীতির যে অঙ্ক রয়েছে তাতে তাদের তো ভয় পাবার কথা নয়। নতুন রাজনৈতিক শক্তি তো সেই চ্যালেঞ্জটা নেবে, আওয়ামী লীগকেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করে হারাবো। কিন্তু সেই চ্যালেঞ্জের বদলে তারা দেখা যাচ্ছে যে নির্বাচনে দাঁড়াতে হবে না। বেশ কিছু কতিপয় ছাত্র পুরনো ছবি, বাংলাদেশের যে পতাকা সেটা কপালে ফেট্টি আকারে বেঁধে তারা বিক্ষোভ মিছিল করছেন। কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা, সেই জনসমাগম হচ্ছে কি, যারা বাংলাদেশের মানুষ তারা ভালো বলতে পারবেন। তবে আমাদের কাছে যা ছবির একটা ল্যাঙ্গুয়েজ থাকে। আগেও বলেছি, একটা স্টিল ছবি যেমন 1000 শব্দ ডিকোড করে, এটি একটি চাইনিজ প্রভাব। স্টিল এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 5ই অগাস্টের আগে বা পরে সেই জোশকে আপনারা দেখতে পাচ্ছেন। উল্টে যেটা দেখা যাচ্ছে, যাকে নিয়ে ওয়াকারুজ্জামান প্রথম থেকে R+ এপিসোডে বারবার করে হয়েছে, বেশ কয়েকজন বলেছেন, তাদের মধ্যে রতন হাতি যেরকম রয়েছেন, R.K. শ্রীবাস্তব রয়েছেন, আরও অনেকে রয়েছেন। তারা অনেকে বলেছেন যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু এবং তার সাথে এই যে ওয়াকারুজ্জামান একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা থাকবে। আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ নিয়ে আপত্তিটা কেন? আওয়ামী লীগ এখনো পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে 30, 35 বা 40% ভোট তারা পেতে পারে, এই আশঙ্কায় কি দীর্ণ বিদীর্ণ করে দিচ্ছে? তাহলে এতদিনের যে পরিকল্পনা, এই পরিকল্পনা এত মেটাকুলাস ডিজাইনের কি পরিণতি কি হবে, এই নিয়ে এখন শুরু হয়ে গেছে। যারা আওয়ামী লীগের তীব্র বিরোধী তাদের মধ্যে সবচেয়ে বেশি উৎকণ্ঠা এবং জল্পনা, অর্থাৎ বন্দুকের নলটা কোথাও যেন উল্টো দিকে ঘুরে গিয়েছে। এরকম একটা অবস্থার মধ্যে ডক্টর ইউনূস কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। এবং যে সমন্বয়ককে দেখতে পাচ্ছেন বা হচ্ছে হাসনাত আবদুল্লাহ, এদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, এই ধরনের প্রচুর লোক উৎসাহিত হয়ে ইউটিউবে অনেকে ছাড়ছেন, তবে এর কোনো ভিত্তি নেই। তার কারণ কোণঠাসা অবস্থায় থাকা মানেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে তা নয়। আসলে এটা কেন মনে হচ্ছে, তার কারণ আর্মির মুভমেন্ট বেড়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনসগুলোতে আর্মি তাদের অবস্থান নিয়েছে এবং এই আর্মির অবস্থানের নেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই একটা তারা কিছু প্রতিক্রিয়া অপেক্ষা করছেন বা নতুন কোনো একটা দিকে মোড় নিতে চাইছে বা সমস্ত জিনিসটাকে রিঅর্গানাইজ করার চেষ্টা করছেন, এরকম ভাবা যেতেই পারে। তবে এটা আর কারোর মুখ থেকে আসেনি, বা আমাদের মতো যারা ভারতে থাকা টেলিভিশন চ্যানেল, যা অনেকের কাছে রোষানলের কারণ যে আমরা নাকি এই ধরনের খবরগুলো বলছি, কিন্তু প্রথম থেকে হচ্ছে শেখ হাসিনাকে ভারতে তাকে আশ্রয় তিনি নিয়েছেন, ভারত সম্মতি জানিয়েছে আশ্রয়, কিন্তু ভারতে পৌঁছে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর বিমান। এবং তিনি তারপর সেখানে তার সীমিত আকারে যে রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারেই তিনি করেছেন। কিন্তু তার মধ্যে থেকে বাংলাদেশে একের পর এক যে শক্তিগুলো, এই যেমন হিজবুত তাহরির, কমলা রঙের তাদের যে পতাকা, হিজবুত তাহরির পৃথিবীর বিভিন্ন ইসলামিক দেশে নিষিদ্ধ, কিন্তু তাদের প্রকাশ্য রাজপথে দেখা গেছে। আরও 7 মাসে যে ঘটনাগুলো ঘটেছে তাতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে যে ন্যারেটিভ বাংলাদেশ তৈরি করতে চেয়েছে তাদের কিন্তু অবস্থা অনেক ক্ষেত্রেই জটিল হয়েছে। এত বছরে বাংলাদেশের আর্মি, আবারও বলছি, বিভিন্ন জায়গায় তারা পজিশনিং নিয়েছে। আর্মির ভেতরে টানাপোড়েন রয়েছে। টানাপোড়েন নিয়ে অনেকেই বলছেন যে পাকিস্তানের আর্মি বা ISI তাদের তৎপরতা, পাকিস্তান নিজের দেশের যে আগুন লেগেছে সেই আগুন তারা সামলাতে পারছে না। একদিকে ভারতের উপর দায় চাপাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের ব্যাপারে মাতব্বরি করার চেষ্টা করছে এবং তারা বলতে চাইছে যে যেন যুদ্ধটা 71-এ কিছুই হয়নি। আলবাদর, আলসামস, রাজাকার এরকম নামে কিছুই ছিল না। তারা বরঞ্চ দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছিল। তার কারণ হচ্ছে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। বরঞ্চ যারা নেয়নি, মুক্তিযুদ্ধ করেছিলেন, তাদেরকে গণশত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাদের সামাজিক বিভিন্ন জীবনযাপন তাদের ব্যাহত হয়েছে। এরকম একটা আবহের মধ্যে দিয়ে 7 মাস অতিক্রান্ত হয়েছে ডক্টর ইউনূসের সরকার। নির্বাচন তাদেরকে দিতেই হবে, তার কারণ বাংলাদেশকে আন্তর্জাতিক মহল
রাষ্ট্রসংঘ থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন, মায় আমেরিকা, ভারত তো বটেই, তারা প্রত্যেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যেটা রিপাবলিক হিসাবেই থাকবে এবং যাতে কোনো রকমভাবে ইসলামিক মৌলবাদ খেলাফতের নামে যাতে সেটা প্রতিষ্ঠা না পায়, তার জন্যে এই ব্যাপারে যে একজোট হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্তত ঐক্যমতে অন্তত একটি পয়েন্টই যথেষ্ট। আবার অন্যদিকে বাংলাদেশে যারা বিরোধী শক্তি আছে তাদের মধ্যে হাজারো রকম বিবাদ বিতণ্ডা, নানা প্রশ্ন নিয়ে, কিন্তু একটা প্রশ্নে সকলে আবার ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে শেখ হাসিনাকে কোনোভাবেই রেয়াত করা যাবে না। কিন্তু সেটা কি রক্ষা করা গেছে? ডক্টর ইউনূসের ভাষণ ইতিমধ্যে ভাইরাল গোটা বিশ্বব্যাপী এবং তারপর থেকে প্রমাদ গুনছে বিভিন্ন শক্তি, যে শক্তিগুলো মানে বেশ উৎসাহিত শক্তি ছিল কিন্তু তারাও বিভিন্ন ক্ষেত্রে বিক্ষোভে নামছেন। এমতো পরিস্থিতিতে বাংলাদেশে আবারও একটা পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এমনই। কিন্তু দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকলে কোন সময় কখন, ঠিক তেমন হচ্ছে ৭১ সালে যুদ্ধটা হয়েছিল কিন্তু গণহত্যা মার্চের ঘটনার পর যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল ৮ মাস, অর্থাৎ ১৬ই ডিসেম্বরে মুক্ত হয়েছিল। ৪ তারিখ থেকে ৩ তারিখ থেকে শুরু হয়, ৪ তারিখ এবং ১৬ তারিখের মধ্যে মাত্র ১২ দিনের মধ্যে যুদ্ধের সময় হুঙ্কার ছেড়েছিলেন ইয়াহিয়া খান, বড় বড় নাম, যে যুদ্ধ চলবে অনেক বছর ধরে, সহস্র বছর, ১২ দিনেই কুপকাত, ১২ দিনে কুপকাত। অবশ্যই সেখানে ভারতীয় সেনাবাহিনী তারা সহযোগিতা করেছে, কিন্তু যুদ্ধ মুক্তিযোদ্ধারা করেছেন, বাংলাদেশের মানুষ করেছেন, সিংহভাগ মানুষ পড়েছেন। তাদের কাছ থেকে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে উবিয়ে দেওয়া সম্ভব? ইতিহাসের চাকা কি পেছনে হাঁটে? ইতিহাসের চাকাকে পেছনে হাঁটানোর চেষ্টা হলেও ইতিহাসের চাকা সামনের দিকেই যায় এবং সেটা থেকে যায় ইতিহাসের পাতাতেই। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকেও আমরা বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্যক বিশ্লেষণে যাব। নিশ্চয়ই কথা বলবো দূরভাষে কর্নেল সৌমিত্র রায়ের সাথে কথা বলবো। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রতন হাতি, রাজনৈতিক বিশ্লেষক, যিনি অত্যন্ত প্রত্যাশী ছিলেন শুরু থেকে আওয়ামী লীগকে নিয়ে। তার যে বক্তব্য, যে আওয়ামী লীগের রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং অতীতে ৭১-এর মুক্তিযুদ্ধ বা ওই সময়টায় এবং তার পরবর্তী বাংলাদেশকে বারবার তিনি বাংলাদেশে গেছেন, সেই সমস্ত জায়গাগুলো বিভিন্ন ক্ষেত্রে উঠে এসেছে। এবং দীপ্তিমান সেনগুপ্ত অত্যন্ত ভালো একজন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ব রাজনীতির অত্যন্ত ভালোভাবে তিনি বিশ্লেষণ করেন এবং তার একটা রাজনৈতিক জীবন আছে। রাজনৈতিক জীবন বিভিন্নভাবে, সে রাজনৈতিক জীবন বিভিন্ন খাতে বয়ে গেছে এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন, এটা খুব মাথায় রাখা দরকার, যে ৩ বিঘা করিডর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্যার সমাধান দুটো রাষ্ট্র করেছে, কিন্তু সেখানে একটি গুলি চলেনি, সেখানে তীব্র মতান্তর তৈরি হয়নি, পরস্পরকে কেউ বলেনি তুমি স্বৈরাচার, তুমি স্বৈরাচার, কেউ কাউকে বলেনি, কিন্তু সে সমস্যার দীর্ঘকালীন সমস্যার সমাধান হয়েছিল। এবং সেই ক্ষেত্রে ছিটমহল বা বিভিন্ন ক্ষেত্রে দীপ্তিমান সেনগুপ্ত একটা ভূমিকা ছিল এবং বাংলাদেশ নিয়ে তার যে পর্যবেক্ষণ বা মত আমরা সেটা শুনেছি। আমি একটু দীপ্তিমান সেনগুপ্তর কাছ থেকে জানতে চাইব, দীপ্তিমান বাবু, বাংলাদেশে এই মুহূর্তে লেটেস্ট আপডেট নিয়ে যত এসছে, এমনিতে গুজবের দেশ হিসাবেও বাংলাদেশ খুব সুপরিচিত, প্রচুর গুজব নিয়ে চর্চা হয়, এটা বলে দিল যেন ওটাই খবর, মানে গুজব খবরের একটা অন্যতম উপাদান হয়ে উঠেছে। বলতে দুঃখ লাগলেও কষ্ট হলেও এটা একটা সর্বজন সিদ্ধ প্রায় ব্যাপার। বিভিন্ন নাকি গ্রেপ্তার হচ্ছে, আর্মির মুভমেন্ট হচ্ছে, তবে আর্মির একটা মুভমেন্ট নিয়ে কিন্তু বেশিরভাগ লোকেরই কাছ থেকে বেশ কিছু খবর পাওয়া গেছে। আপনি এই বিষয়ে কি খবর পেয়েছেন? সত্যি ঠিক কি অবস্থা এখন এই মুহূর্তে? আমি প্রথমে এইভাবে শুরু করতে চাই, এই যে আপনি শব্দটা বললেন যে গুজবের দেশ বাংলাদেশ, বাস্তবিক অর্থে আমি গুজবের দেশ বাংলাদেশ বলি, কিন্তু তার সঙ্গে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবের দেশ। এই দেশটা চালাচ্ছে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে বিষয়টাকে বলছি, কিন্তু আমি যেসব ঘটনাগুলো ঘটে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে যা যা ঘটবে তার একটা ছোট্ট তালিকা দিচ্ছি। রমজান মাসের প্রথম শুক্রবারে
তখন কিন্তু এই হিজবুত তাহরির অথবা জামাত এরা অনেক বেশি অ্যাগ্রেসিভ মোডে ছিল। প্রথম শুক্রবারের কথা বলছি, কিন্তু গতকালকে যে শুক্রবারটা গেল, তৃতীয় শুক্রবারটা, সেই তৃতীয় শুক্রবারে যে সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিল, সকলেই প্রশ্ন তুলেছিল যে সেনাবাহিনী কি ভূমিকা পালন করছে, কিন্তু এই রমজান মাসের তৃতীয় সপ্তাহে আসার পরে সেনাবাহিনী যখন গতকাল বায়তুল মোকাররমের ওই মসজিদের সামনে থেকে পজিশন নিয়েছে, গাজীপুর টাজীপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশে যখন থেকে পজিশন নিয়েছে, এবং দুপুরবেলা তখন এবং ওখানে ওই হিজবুত তাহরির লোকেরা বা ধরুন জামাতের লোকেরা যারা সাদা কালো পতাকা নিয়েও মাঝে মধ্যে দৌড়দৌড়ি করে, সেই সব লোকেদের যখন অ্যারেস্ট করেছে, এবং কালকে বিকেল বেলা যখন আওয়ামী লীগ তার মিছিলটা বার করেছে, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ কি চাইছে এবং সেনাবাহিনী কোনটাকে গুরুত্ব দিচ্ছে। এখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দুটো পক্ষ, একটা বাংলাদেশ সেনাবাহিনী, আরেকটা হচ্ছে ডক্টর ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বড় প্রশ্ন হচ্ছে যে তারা জাতিসংঘের শান্তি সেনার সঙ্গে থাকতে পারবে কিনা, এটা হচ্ছে তাদের প্রশ্ন, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে সেনাবাহিনী সঠিকভাবে কাজ করতে পারবে। আর ডক্টর ইউনূসের কাছে প্রশ্নটা হচ্ছে তিনি বাংলাদেশের এই ক্ষমতা দখল করতে গিয়ে তাকে শেষ পর্যন্ত জেলে কাটাতে হবে নাকি তিনি স্পষ্টাস্পষ্টি বেরোতে পারবে। এবার ডক্টর ইউনূস সারা জীবন লবি করে এসছে, সেই লবি করে এসে এখন উনি কাকে কাকে বলি দেবে, উনি তো সুদ নিয়ে সারা জীবনটা কাটিয়েছেন। আমার পর্যবেক্ষণ বলছে যে ওনার হাতে সর্বশেষ বলি হতে যাচ্ছেন বাংলাদেশের এই উচ্চিংড়ের দল, এবং এদেরকে যারা এনার্জাইজ করেছে, জামাত শিবির বলুন বা এই জাতীয় মৌলবাদীরা যারা এদেরকে এনার্জাইজ করেছে, তারাও কিন্তু আলটিমেটলি ফাঁকে পড়তে যাচ্ছে। তার একটা তথ্য আমার কাছে যেটুকু আছে, তাতে 103 জনের একটা তালিকা বাংলাদেশের সেনাবাহিনী তথা বাংলাদেশের বিদেশ দপ্তরের কাছে তুলে দেওয়া হয়েছে। এই 103 জনের মধ্যে কিন্তু ফারাদ মাজাহর সহকারে হাসনাত ইত্যাদিকে আগামী ঈদের 2-1 দিন পরে আগে এইরকম সময়ের মধ্য দিয়ে তাদের অ্যারেস্ট করতে হবে। কিন্তু এইটা গেল হচ্ছে বাস্তব অর্থে যেগুলো আমরা জানি, যেগুলো অফিসিয়াল ব্যাপার। এবার আমি আসছি আনঅফিসিয়াল কথা। সেটা হচ্ছে আনঅফিসিয়াল কথাটা এইরকম, যেখানে তারা ডেসপারেটলি পুলিশের থেকে ছিনতাই হওয়া অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তারা নিশ্চিন্ত মনে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি হোস্টেলে রেখেছিল। এখন তারা বিড়ালের বাচ্চার বিড়াল যেভাবে তার বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এখন তারা সেভাবে সেগুলো ট্রান্সফার করছে এক জায়গা থেকে আরেক জায়গায়। কিন্তু তার থেকেও বড় কথা, ওখানকার যারা ওদের জেলাগতভাবে বা উপজেলাগতভাবে, যেটা আমরা আমাদের এখানে মহকুমা বলি, সেই উপজেলা জেলাগতভাবে যারা সমন্বয়ক আছে, সেই সমন্বয়করা তারা কিন্তু এখন রাতে কেউ বাড়িতে ঘুমোচ্ছেন না। খুব কম লোক আছে যারা রাতে বাড়িতে ঘুমোচ্ছেন, তারা বলছেন যে আমাদের কাজে আমরা বাইরে আছি, কিন্তু তারা ভয় পাচ্ছেন যে রাতে তাদেরকে সেনাবাহিনী তুলবে। অর্থাৎ কোনো একটা জায়গাতে আত্মবিশ্বাসের কমতিটা এসছে, এবং এটা খুব স্বাভাবিক ছিল। কারণটা হচ্ছে এই আন্দোলনটাকে টাকাটা ইনজেক্ট করে আন্দোলনটা করা হয়েছিল, ডিপ স্টেটের টাকাটাকে ইনজেক্ট করে এই আন্দোলনটাকে করা হয়েছিল। আর এখন যাদের কাছে টাকা আছে তারা বুঝে গেছে যে এই আন্দোলন সফলতা আসছে না, সুতরাং তারাও টাকা দেওয়াটা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা দেখবেন একটা সময় আসবে, এই নতুন পার্টিটা তৈরি হয়েছে এনসিপি বলে, ওদের যে নতুন পার্টিটা তৈরি হয়েছে, তাদের নেতারা কিন্তু মাহফুজকে এরপরে দোষ দেবে। নেক্সট আমি আপনাকে বলে দিচ্ছি, মাহফুজকে দোষ দেবে। এই যে ঘটনাগুলো ঘটছে এখানে, সার্জিস, হাসনাত এদের মতো যেগুলো এই মানে নন্টে ফন্টে এই জাতীয় যারা আছে, তাদের বিষয়ে কিন্তু ওই কি বলে, ওর নাম হচ্ছে মাহফুজ আলম কিন্তু কোনো কথা বলছেন। যেই মুহূর্তে বুঝবেন যে মাহফুজ সম্পর্কে এরা মন্তব্য করছে, তখন বুঝে যাবেন যে এরা অলরেডি গেম হেরে গেল এবং এরা বেরিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের রাজনীতি থেকে যদি আওয়ামী লীগকে মাইনাস করা যায়, তাহলে বাংলাদেশটা থাকে না। সুতরাং সেটাও অসম্ভব। সুতরাং যারা এটা ভাবছে তারাও একটা ওই
নেশাগ্রস্ত অবস্থাতে ছিল বা ভাবের জগতে ছিল, আমার এইটুকু মনে হয়। বাদ বাকিটা তো সামাজিক, আরে বেশ, সামরিক আমি ব্যাপার। এইখানে একটা, কারণ এইটা তো সত্যি একটা অসম্ভব জায়গা এখন গিয়ে আছে। তার কারণ যেভাবে আর কি ডক্টর ইউনূস কেন এই ধরনের একটা মন্তব্য করলেন, যেখানে তার আগে তার যে বিপ্লবিক সমস্ত কথাবার্তা, সেখান থেকে দাঁড়িয়ে তিনি হঠাৎ তিনি বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নাই, নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে। তার আগেও বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা এসেছে, এমনকি বাংলাদেশের নির্বাচন কমিশন অতীতে, মানে জুলাই আগস্টের পরে প্রথম 2-3 মাস পরে যখন নির্বাচনের বিষয়ে আসছে, তখনও তারা এটা বলেছিল যে নির্বাচন কমিশনের কাছে সব দলই হচ্ছে সমানভাবে আদৃত, অর্থাৎ তাকে স্টেক হোল্ডার হিসেবেই তাকে ধরা হচ্ছে। তথাপি বাংলাদেশে আওয়ামী লীগ এরকম পরিবর্তিত অবস্থার মধ্যে তো আর্মির মুভমেন্ট হচ্ছে, তারা পথে নেমেছে, এখনও কিন্তু আওয়ামী লীগকে সক্রিয়ভাবে সেভাবে পথে নামতে কিন্তু এখনও দেখা যাচ্ছে না। কোথাও কি তারাও একটা জায়গায় আত্মবিশ্বাস, না এটা হচ্ছে নামার আগে, নির্বাচনে যাবার আগে, সমস্ত কিছুর আগে একটা চরম একটা জায়গায় পৌঁছানোর আগে তারা নিজেদের প্রস্তুতিটাকে সেরে নিয়েছে? রতনদা, আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগের যে লিডার, আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী এবং তার পরবর্তীকালে শেখ মুজিবুর রহমান, আমি মনে করি শেখ মুজিবুর রহমান হচ্ছে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা। তার যে বিশাল রাজনৈতিক জীবন, তার জেল, বহুবার জেল খেটেছে, বহু বছর জেলে কাটিয়েছে, তার যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা আর বাংলাদেশের শেখ মুজিবুর রহমান দুটোর মনে অদ্ভুত মিল আছে। আওয়ামী লীগ বাংলাদেশে সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি। আমি মনে করি এখনও 56% জনগণের সাপোর্ট তাদের পেছনে আছে, বিএনপির পেছনে 20% আছে এবং জামাতের পেছনে 18% আছে। এবার ওরা আওয়ামী লীগ সুসংগঠিত দল, তাদের বুথ কমিটি থেকে আরম্ভ করে উপজেলা থেকে, সাব ডিভিশন থেকে, উপজেলা থেকে সমস্ত জায়গায় নিজস্ব লোক আছে। এরা সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে এবং এরা এই হিজবুল তাহরীর এবং হেফাজতি এবং জামাতে ইসলাম এদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাদের বাহিনীর মতন ওখানে একটা ট্রেনিং অলরেডি আওয়ামী লীগ শুরু করেছে। এদের সঙ্গে যদি আমাদের লড়াই করতে হয় তাহলে ওই রকম একটা বাহিনী দরকার। আওয়ামী লীগের একটা গোপন গেরিলা বাহিনী অলরেডি প্রত্যেকটা জায়গাতেই তারা ট্রেনিংয়ের আওতায় আছে এবং ট্রেনিং চলছে, এটা আমি খুব ভালো করেই জানি। আমি প্রথমে বলেছিলাম বহুদিন আগে, মানে আগস্টের পরে সেপ্টেম্বর এবং অক্টোবরে, যে বাংলাদেশে হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন এবং চিফ অফ আর্মি স্টাফ মিস্টার ওয়াকারুজ্জামান, এটা জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশন, এবং এই জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশন ধাপে 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 হাসিনাকে বাংলাদেশে পরবর্তীকালে নিয়ে আসবে। আর আমি আর একটা ভেঞ্চারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে বহু আগে, আজ থেকে 5 মাস আগে, যে আওয়ামী লীগ বিএনপির প্রগতিশীল অংশ, তার সঙ্গে জাতীয় পার্টি এবং তার সঙ্গে মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি যে সোশ্যাল ডেমোক্র্যাট অংশ, সেই অংশটা সম্মিলিত অংশ, এটা একসঙ্গে থেকে এরা এই মৌলবাদী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগকে আবার একটা জায়গায় নিয়ে আসবে। এটা আমার অনেক আগেই আমি বলেছিলাম। সেনাবাহিনী সুন্দর কাজ করছেন। ওয়াকারুজ্জামান হাসিনার নিজের পিস্তত বোনের জামাই, বলতে গেলে হাসিনা ওর শাশুড়ি। হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ শাহাবুদ্দিন, সে একটা সময় রাষ্ট্রপতি হওয়ার আগে সে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন, এস আলমের এমডি ছিলেন এবং রেহেনার সুপারিশে হাসিনা তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করে। এবং এদের দুজনের জয়েন্ট ভেঞ্চারে আমার এ নিয়ে কোনো সন্দেহই নেই, খেলা চলছে। ভারত ফেজ ওয়াইজ খুব সুন্দরভাবে তার পররাষ্ট্র কমিশনের নীতি নির্ধারণ কমিটি এবং তার আমাদের যে গোয়েন্দা দপ্তর
র থেকে আরম্ভ করে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে শুরু করে এসপিও থেকে আরম্ভ করে এপিও থেকে আরম্ভ করে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো থেকে আরম্ভ করে আর্মি ইন্টেলিজেন্স থেকে আরম্ভ করে প্রতিটা ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে কাজ করছে, বাংলাদেশকে কৌটোর মতন মুড়ে নিয়েছে। কিন্তু সেনা তো ঢোকানো যাবে না, দুম করে একটা দেশে এরমভাবে সেনা ঢোকানো যায় না। সেনা ঢোকাতে গেলে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান যদি আবেদন করে ভারত সরকারের কাছে, না সেটা তো সেক্ষেত্রে তখন সেনা ঢোকানো সেটা অন্য একটা বিষয়। এটা অনেক, এগুলো অনেক পরের ব্যাপার, ক্যাবিনেট ডিসিশনের ব্যাপার থাকে, ক্যাবিনেট সিদ্ধান্ত। এবং বিরোধী যুদ্ধে যাবার আগে মিসেস গান্ধীও তখন বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে। বিষয়টা আমি ওইদিকে যাচ্ছি না। বাংলাদেশের একটা যেখানে সুশিক্ষিত সেনাবাহিনী রয়েছে সেখানে তারা অনেকেই বলছেন যেরকম আসছে, যদি কেউ কেউ এরকমও দাবি উঠছে যে একটা মানে একটা গৃহযুদ্ধের মতো এত বিস্ফোরক সমস্ত বক্তব্য। আপনাকে একটা নিশ্চয়ই বক্তব্যটা আপনারা শুনেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি উপদেষ্টা রয়েছেন, যার ছবি আমরা দেখলাম, অল্প বয়সী একজন, তার একটা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি পরিষ্কার বলেছেন 5ই আগস্ট যদি শান্তিপূর্ণভাবে মার্চ টু ঢাকা যদি ব্যর্থ হতো তাহলে সশস্ত্র পথেই তাকে উৎখাত করতে হতো, এবং তার জন্য আগে থেকে ভিডিও, বক্তব্য, ক্লিপস রেডি ছিল। এবং 5ই আগস্টের পরে শেখ হাসিনা বলেছিলেন আমাকে কিন্তু সশস্ত্র পথে অস্ত্র দেখিয়ে পুরো ঘেরাবন্দি করে তাকে পদচ্যুত করা হয়েছে। তার এই বক্তব্যটা বাংলাদেশে মানে শেখ হাসিনার যে বক্তব্য, হঠাৎ এটা করার পর মানুষের মধ্যে এটা একটা প্রশ্ন অনেকের ক্ষেত্রে এসেছে। তো এরা তো সব রেডি করেই এগিয়েছিল, মানে তাহলে তো মানে শেখ হাসিনাকে মারাটাই তাদের ইয়ে ছিল, যদি হাসিনাকে মারা। এবং সেখানে জসরসের টাকা এবং ক্লিন্টন ফাউন্ডেশন তার মধ্যে ইনভলভ, তার মধ্যে হিলারি ক্লিন্টন থেকে সকলেই ইনভলভ, মানে বিল ক্লিন্টন থেকে আরম্ভ করে বাইডেন থেকে শুরু করে বারাক ওবামা থেকে শুরু করে পুরো ডেমোক্র্যাট পার্টিটাই, এবং জর্জ সোর্স, এবং এরা বিভিন্ন শয়ে এনজিওর মাধ্যমে টাকাটা বাংলাদেশে ঢুকেছে এবং তারা কাজকর্ম করেছে। এবং তাদের মেন ব্যাপারটা ছিল যে ছাত্র আন্দোলনের মধ্যে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দিয়ে হাসিনাকে এবং রেনাকে মেরে দেওয়া, তাহলে মেরে দিলে আওয়ামী লীগটা আর কোনোদিন রিভাইভ আর জায়গায় আসতে পারবে না। কিন্তু সেটা ওরা মারতে পারেনি, তাকে যেভাবেই হোক সে ভারতে চলে এসছে, এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার এলিট সিকিউরিটি এবং ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় স্থলবাহিনী ভারতের আকাশে তাকে সাপোর্ট দিয়ে তাকে নিয়ে এসছে এবং সুন্দরভাবে। এবং আমি একটু দীপ্তিমান বাবু আপনার কাছে যে জায়গাটায় মানে যাব, যে কোথাও এই যে দাবিটা উঠছে সেনাবাহিনী, এরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর ইয়ে হওয়া এবং এই যে সমন্বয়করা এই যে টাইমটা, মানে এরকম মানে কে দেবেন নেতৃত্বের ভার, মানে কয়েকজন তো সমন্বয়ক যারা মানে এলিট গ্রুপ বলা যেতে পারে সমন্বয়কদের, তারা যেভাবে আর কি এটা করছে, মানে তাদের এত এই ধরনের এই সমস্ত বিষয়গুলো এত মানে তারা বলে ফেলছে কেন? যেখানে শেখ হাসিনার মতো ব্যক্তিত্ব, তাহলে কি এটাও তারা মেনে নিতে যে শেখ হাসিনাকে আটকানো তাদের পক্ষে সম্ভব নয়, এবং তারা তার আগেই কনফেস করে নিচ্ছে যে তাকে যদি না হতো তাহলে একেবারে অস্ত্র হাতে তারা কিন্তু একটা মানে করতেন। এবং শেখ হাসিনা বারবার এই কথাটা বলেছেন, তিনি রক্তপাত চাননি, যে কারণে ক্ষমতা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। এই একটা জায়গায় কিন্তু এটা কিন্তু রীতিমতো হচ্ছে সবার মধ্যে একটা প্রশ্ন জাগিয়ে দিয়েছে যে এই রকম 7 মাসের এই ঘটনা, মানে 7 মাসও তারা টিকিয়ে ঠিকমতো রাখতে পারলো না, জনসমর্থন তাদের দিকে যেটা ইয়েতে ছিল, কি এমন কারণ ঘটলো? এখানে তো আওয়ামী লীগ যে বিরাট আন্দোলন করেছে তা নয়, তাহলে কি এগুলোর পেছনে এরা তো বারবার করে এটাই বলবে যে ভারতের মানে ষড়যন্ত্র, ভারত এগুলো ইয়েটা করেছে। ভারত ঠিক কী করেছে এটাও এখনো পর্যন্ত নয়, কেন কোনো সরাসরি প্রেজেন্স দেখা যায়নি। উল্টে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে ভারত কিন্তু এই সময় তারা সহযোগিতা করেছে, বিভিন্ন যা তাদের লেগেছে সীমান্ত দিয়ে সেগুলো গেছে, শুধু ভিসাটা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিটাকে আমার একটাই এখানে প্রশ্ন যে কেন তাহলে তারা এই রকমভাবে এই মন্তব্যটা করলো, যে সেদিন যদি ব্যর্থ হতো, এটা তো ঘুরিয়ে শেখ হাসিনা যেটা বলছেন সেটাকেই তো সমর্থন জুগিয়ে দিল। আমার এটা মনে হয়েছে যে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ প্রতিযোগিতা প্রথম থেকেই ছিল। আমি একটা কথা শুধু প্রথমে বলিনি, তারপরে কারণটা বলছি। এদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে কে রাজসাক্ষী হবে।
এখন যে পিরিয়ডটা চলছে এদের মধ্যে সেটা হচ্ছে রাজসাক্ষী কে হবে। যেদিন থেকে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে এসে পৌঁছেছে, তেজগাঁও বিমানবন্দরে নামতে বাধ্য হয়েছে, সেদিন থেকে এই সমন্বয়কদের প্রতিযোগিতা শুরু হয়েছে কে রাজসাক্ষী হবে। আর এদের মধ্যে সবচেয়ে যে দুজন বোকা, সেই দুজন হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ এবং সাজ্জিস আলম। এরা বোকার মতো চিৎকার চেঁচামেচি করছে এবং এদের মধ্যে যে মাস্টার মাইন্ড বলে যিনি পরিচিত সে কিন্তু আপাতত চুপচাপ আছে। এবার আমি আসছি মূল যে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা। দেখুন, ভারতবর্ষ যে কোনো পরিস্থিতিতেই হোক বাংলাদেশে দ্বিতীয়বার সেনা পাঠাবে না, এটা আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন। যদি কোনো ন্যাচারাল মানে ডিজাস্টার না হয়, সেক্ষেত্রে এনডিআরএফ টিম যাবে। কারণ ভারতবর্ষকে যেভাবে তারা মেলাইন করেছে বিগত কয়েক দশক যাবত, সেই মেলাইনটাকে কিন্তু এবার বাংলাদেশের নাগরিককে বুঝতে হবে যে ভারত থাকলে, সাথে থাকলে কি তারা পাবে, আর ভারত না থাকলে তারা মানে সাথে কি পাবে। এই যে র্যাডিকালাইজ করা হয়েছে, ভারতবর্ষের কাছে এই সুযোগটা কিন্তু ভয়ঙ্কর সুযোগ এসছে যে তারা যেন শুধুমাত্র তাদের প্রয়োজনটুকু পূরণ করে। আর দ্বিতীয়ত, তাদের সব ক্ষেত্রেই ভারতের সঙ্গে তুলনা করে এই যে ডক্টর ইউনূসকে মহান বানানো এবং নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলেছে, আমার দেশের প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলে তিনি নোবেল জয়ী বলেছেন, যদিও সেই নোবেলটা একটা তিনি কাজ করেছেন অর্থনীতিতে, পেয়েছেন শান্তিতে, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু এই যে একটা কম্পারিজন, এটা ভারতবর্ষের কাছে একটা সুযোগ। সুতরাং তাদের এবার একটু ভুগতে হবে। এবার সর্বশেষ যে অংশটা আসছে সেটা হচ্ছে তাদের ক্যাম্পাস ছাড়া, সাধারণ ক্যাম্পাস, কলেজগুলো, ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাস ছাড়া তাদের সঙ্গে কিন্তু ছাত্রছাত্রীদের, মানে তারা বলেছিল জনগণ, সেই জনগণ বলতে এখন জনগণ হয়ে দাঁড়িয়েছে হচ্ছে আপনার এই সব মৌলবাদী সংগঠনগুলো। এই মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে তারা যে মেটিকুলাসলি ডিজাইন করেছিল, যেখানে সাধারণ মানুষকে তারা ইনভলভ করিয়েছিল, সেই সাধারণ মানুষটা এখন তাদের থেকে মাইনাস হয়ে সর্বশেষ কি দাঁড়িয়েছে, ঘটনাটা এসে দাঁড়িয়েছে ক্যাম্পাসের মধ্যে। আর নির্দিষ্ট ওই মানে ফারাদ মাজাহারদের মতো লোকেদের কুক্ষিগত হওয়া কিছু অবস্থা। কিন্তু আপনি এই নিয়ে দুবার বললেন ফারাদ মাজারের কথা, তার বিরুদ্ধে, কিন্তু ফারাদ মাজারের বা এই ধরনের মানুষের দোষটা কোথায়? ফারাদ মাজার একজন সুফি ইসলামপন্থী এবং তাকে তার অনেক কথাই শুনেনি। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে তার স্পষ্ট বক্তব্য গোটা বাংলাদেশ দেখেছে, ভারত জেনেছে। তাকে টার্গেট করা মানে হচ্ছে কেন না? এরা যেহেতু শেখ হাসিনা বিরোধী ছিল বলেই কি তাদেরকে এরকম? না, এই জায়গাটাতে ভুল হচ্ছে। আমি ফারাদ মাজারকে এই কারণে বলছি, তারা হিন্দু বিরোধী হোক, কিন্তু ঘটনাটা যেখানে দাঁড়িয়েছে, যেভাবে মাদ্রাসা কি বলে, যেভাবে এই বিভিন্ন এই দরগাগুলোকে ভাঙা হয়েছে, সুফি দরগাগুলোকে যেগুলো ভাঙা হয়েছে, সেক্ষেত্রেও তো উনি চুপ ছিলেন এবং এরা প্রত্যেকে পেইড ছিলেন। আমি আমি বারবার করে বলছি যে উনি একমাত্র দায়িত্বশীল লোক ছিলেন যিনি এই ইসলামের যে আরেকটি ফিরকা আছে, যেটাকে বলে বাংলাদেশকে বলে 360 আউলিয়ার দেশ, এই অলি আউলিয়াদের পক্ষে ফারাদ মাজাহারের দাঁড়ানো উচিত ছিল। তিনি কিন্তু সেটা দাঁড়াতে পারেননি। তিনি সুনির্দিষ্ট ওই যে র্যাডিক্যাল ইসলাম, সেই র্যাডিক্যাল ইসলামের পক্ষে উনি দাঁড়িয়েছিলেন। এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল। আমি সেই কারণে আমি করছি। আজকে সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা, তারা সরে এসছে, তারা এখন লিডারশিপ খুঁজছে এবং সেই লিডারশিপে তাদের কাছে শেখ হাসিনা ছাড়া নেই। এবার এদের সমস্যাটা কোথায় আমি বলি, এদের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো এবার বিষয়টা হচ্ছে যে এদের সমস্যাটা একটাই জায়গাতে, সেটা হচ্ছে এরা শুধুমাত্র নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য দেশকে বলতেও এদের কোনো অসুবিধা হবে না। এবং সেক্ষেত্রে তাদের সর্বশেষ যে পর্যায়টা আছে সেটা হচ্ছে তারা আরেকটি অন্তর কলহের মধ্যে যেতে চাইছে, যেটাকে আমরা দেশের মধ্যে কি বলবো, যে একটা আভ্যন্তরীণ গন্ডগোলের মধ্যে
একটা যেতে চাইছে, এবং কিন্তু সেক্ষেত্রে দীপ্তিমান বাবু এইরকম একটা ক্ষেত্রে কি একটা ওই আশঙ্কা থাকে না? এই আশঙ্কাটা তো খুব দৃঢ়ভাবে হচ্ছে। আপনি বললেন যে প্রচুর অস্ত্রাগার লুট হয়েছে, প্রচুর এরকম যারা দাগি ক্রিমিনাল বা হচ্ছে টেরোরিস্ট অনেকে রয়েছে যারা যারা বিভিন্নভাবে হত্যা, নানা ধরনের ককটেল বোম, নানা ধরনের সমস্ত ব্যাপারের সাথে তাদের হাতে এই যে অস্ত্রগুলো রয়েছে, এই রকম হচ্ছে পরিস্থিতিতে তারা যদি হয় সেটা তো গৃহযুদ্ধেরই, মানে সেনাবাহিনী কতটা সক্ষম হবে এটা একটা বড় প্রশ্ন একটা আসে। সেনাবাহিনীর, আমি তো প্রথম থেকেই একটা কথাই বলছি যে দেখুন, সেনাবাহিনী প্রথম ভুল করেছিল জেলখানার গেটগুলো খুলে দিয়ে, এটা কিন্তু প্রথম ভুল হয়েছিল। কারণ বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তিনি কিন্তু বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম, এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে যেভাবে জেলগুলোকে খুলে দেওয়া হয়েছে এটা কিন্তু বাংলাদেশের পক্ষে ভয়ঙ্কর হয়েছে। এখন যে পাপ সেনাবাহিনী করেছে প্রায়শ্চিত্ত সেনাবাহিনীকেই করতে হবে। তো সুতরাং সেটা সেনাবাহিনী করতে পারবে কিনা এবং বাংলাদেশকে একটি র্যাডিক্যাল কান্ট্রি হিসাবে তারা মানে প্রমাণ করবে কিনা, এটা সেনাবাহিনীর দায়িত্বের উপর নির্ভর করছে। কারণ এইটা যদি পালন না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের কিন্তু জাতিসংঘের শান্তি সেনাতে থাকাটাও কিন্তু অনেক বড় সমস্যার প্রশ্নের মুখে পড়বে। ওকে, আমি বারবার আমি আসছি আবারও আপনার কাছে। হ্যাঁ, রতন দা, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটা জায়গা ছিল সেগুলো জামাত এবং হিজবুল তাহরির একটু ঘাঁটি ছিল, যেমন মিরপুর, সাভার এবং রংপুর। এই জায়গাগুলো ওয়াকারুজ্জামান নিজের কন্ট্রোলে নিয়ে চলে এসছে, এটা খুব গুড সাইন, এবং এই জায়গাগুলো তার কন্ট্রোলে এসে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে, ল্যান্ড ফোর্সের মধ্যে প্রায় 20% এরা এই মৌলবাদী উগ্র যে মৌলবাদী সংগঠন আছে, এই যে 53টা, এদের সমর্থকের সংখ্যা প্রায় 25%। এগুলো ওকে প্রচুর ভাবায়। এবং মিডিল টায়ার কিছু অফিসার আছে, লোয়ার টায়ারের কিছু অফিসার আছে, সেনা অফিসার আছে, তাদের মধ্যেও এই সন্ত্রাসবাদী সংগঠনগুলোরও লোকজন রয়েছে। খুব বুদ্ধিমান সেনা অফিসার, চিফ অফ আর্মি স্টাফ, খুব সুন্দরভাবে কাজ করছে। প্রচুর আর্মস এর মধ্যেই সে সিজ করেছে, এবং অনেক সন্ত্রাসীকে এবং অনেক বড় বড় সন্ত্রাসীকে সে অলরেডি অ্যারেস্ট করেছে। হ্যাঁ, এটা খুব ভালো সাইন। অল্প সময়ের মধ্যে অনেককে অ্যারেস্ট করেছে এবং প্রচুর অস্ত্রশস্ত্র সে অলরেডি রেডে মানে তুলে নিয়েছে। এখন কথা হচ্ছে সেটা আপনি যেটা বলছেন সেটা কেমন হচ্ছে, বেশ কিছু ছবি আজকে কয়েকটা জায়গায় দেখছিলাম যে সেনাবাহিনী, কারণ অনেকে একটা গৃহযুদ্ধের আশঙ্কা করছে, এবং সেই আশঙ্কার একটা বড় কারণ হচ্ছে যেহেতু অস্ত্রশস্ত্র বিভিন্ন এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে রয়েছে এবং তারা জেলের বাইরে ঘুরছে, মানে রয়েছে। কোথাও একটা সেনাবাহিনীর অ্যাক্টিভিজম দেখে কোথাও বলছে যে আসন্ন গৃহযুদ্ধ ঠেকাতে বা করতে বাংলাদেশে যেহেতু অতীতে সেনাবাহিনীর একটা ভূমিকা থেকেছে বিভিন্ন সময়গুলোতে দেখা গেছে, এবং সেনাবাহিনী পরে নির্বাচনও দিয়েছে। জাতীয় পার্টির যে হোসেন মোহাম্মদ এরশাদের সময়ের ঘটনা রয়েছে, তার আগেও ঘটনা রয়েছে, জিয়াউর রহমানের সময়কার ঘটনা। এরকম একটা জায়গা থেকে কোথাও বাংলাদেশের সেনাবাহিনীর রাজনৈতিক উত্তরণের প্রতি একটা মানুষের কোথাও একটা আস্থা রয়েছে। মানে এখনো যে এই মিছিলগুলো একটা দিককে করে যে এখনো পর্যন্ত তাদের উপর অনাস্থা থাকলেও আওয়ামী লীগের প্রতি এখনো আস্থা ফিরে এসেছে তা কিন্তু নয়। আওয়ামী লীগের উপর আস্থা ফেরেনি, কিন্তু আমি আপনাকে একটা কথা বললাম, যত দিন যাচ্ছে আওয়ামী লীগের ইমেজ তত বাড়ছে, এবং হাসিনার যে উন্নয়ন, ওই উন্নয়নই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ওই যে বিরাট উন্নয়ন, সেই উন্নয়ন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি, ওটাই হাসিনাকে ফিরিয়ে আনবে, ওটাই হাসিনার প্লাস পয়েন্ট সবচেয়ে বড়। আর তাছাড়া আওয়ামী লীগ নতুন মোড়কে আসছে। সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ, শেখ সোহেল, হাসিনার বোনের ছেলে আইভি এবং জয় এবং সাদ্দাম, এরা আছে। এদের পেছনে এক্স প্রেসিডেন্ট মানে প্রাক্তন রাষ্ট্রপতি মানে হামিদ সাহেব আছেন, হ্যাঁ, এবং টাইগার সিদ্দিকি আছে, লতিফ সিদ্দিকি আছে। এরা আছে নতুন মোড়কে। আওয়ামী লীগ আবার আসছে জনগণের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে এবং ভালো মানুষগুলোকে নিয়ে। অনেক ছাত্র নেতা এবং যুব নেতা, সৎ এবং মধ্যবয়সী অনেক নেতা, যাদের ইমেজ ব্যক্তিগতভাবে খুব বাংলাদেশে ভালো, তাদেরকে নিয়ে নতুন মোড়কে আওয়ামী লীগ আসছে। জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা যত দিন যাবে। মানে দীপ্তিমান বাবু, আপনি কি একমত এই যে জায়গাটায় যে আওয়ামী লীগের প্রতি, আমার কেন জানি না এখনো মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকে বেশি সেনাবাহিনীর প্রতি এখনো আস্থাটা তারা রাখছেন, এই কারণে যাতে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি না হয়। এমনিতে বাংলাদেশের অর্থনীতি ধাক্কা খাচ্ছে এখন এই মুহূর্তে,
গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে যেরকমভাবে অর্ডার অনেকগুলো দেশে চলে গেছে। বহু আমার কাছে যে খবর আছে এখানকার বিভিন্ন চেম্বার অফ কমার্সগুলো থেকে প্রাপ্ত সংবাদ অনেকেই খোঁজ খবর নিচ্ছেন যাতে ফিনিশড গার্মেন্টস এখান থেকেও যাতে আসতে পারে। বিভিন্ন দেশগুলো ওত পেতে রয়েছে। এরকম একটা পরিস্থিতি থেকে আওয়ামী লীগের প্রতি, যেটা রতনদা বলছেন, আওয়ামী লীগের প্রতি কি এখনো মানে নতুন মোড়কে আসছে, এইটা কি খুব আস্থা জাগাতে পারবে বলে আপনার তুল্যমূল্য বিচারে কি মনে হচ্ছে? দেখুন, প্রথমেই বলি, বাংলাদেশে যে আওয়ামী লীগের নার্ভাস সিস্টেমটা ছিল, সেই 32,000 কিন্তু বাংলাদেশের জেলে আছে। এই কথাটা ভুললে চলবে না। প্রতিটি জেলাতে, প্রতিটি উপজেলা থেকে তাদের নেতৃত্বকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ওখানের এই 32-33,000 মানুষকে তোলা হয়েছে। 64টা জেলার মধ্যে 32,000 মানুষকে আপনি ভাগ করে দিন, দেখবেন ওখানে প্রতিটা জায়গাতে 10টা-20টা করে পাওয়া যাবে। এই নার্ভাস সিস্টেম। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, যেখানে এতজনকে জেলে ঢুকিয়েছে, তারপরেও হাসিনার যে লাইভ যেগুলো কনভারসেশন গুলো হচ্ছে, সেগুলো কিন্তু প্রোগ্রামগুলো হচ্ছে, কন্ট্যাক্টটা হচ্ছে। এটা ভাবলে চলবে না যে হাসিনা ডাইরেক্টলি তাদের সঙ্গে সেই মানে উপজেলা গ্রাম পঞ্চায়েতের মানে উপজেলা ইউনিয়ন পরিষদের মতো জায়গাগুলোতে ওনার অ্যাক্সেসটা হয়ে গেছে। কিন্তু এটাও ভুললে চলবে না যে 32,000 জেলের মধ্যে আছে, সেই 32,000-এর যদি অর্ধেকও মানে হাফেরও যদি কোনো কারণে বেইল হয়, তাহলে এই আওয়ামী লীগ মানে আমি আজকের তারিখে দাঁড়িয়ে বলতে পারি অন্তত পক্ষে বর্তমান যা শক্তি আছে তার থেকে 400 গুণ শক্তি পাবে। 400 গুণ বলেছি, 400% বলিনি, আমি 400 গুণ বলেছি। 400 গুণের শক্তি বাড়বে। সুতরাং এটাকে মনে আপনি ভাবুন না যে কালকে দুপুরবেলা শুধু আটকে দিয়েছে ওদের মিছিলটা, শুধু আটকে দিয়েছে আর্মি। আওয়ামী লীগের মিছিল বেরিয়েছে, সেই মিছিলে প্রায় 1000-1200 লোক। এটা ভাবা যায় হঠাৎ করে মানে একটা রমজান মাসের এরকম একটা শুক্রবারের দিন সন্ধ্যাবেলা এরকম একটা মিছিল। সুতরাং ওই লোকগুলো যখন বেইল হবে না, আওয়ামী লীগের ইনফ্রাস্ট্রাকচার মানে একদিনে উঠে যাবে। মানে এইটা তো অনেক পরে, আমি দুজনের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এটা তো ঠিক যে আর্মি বিভিন্ন ক্ষেত্রে সৈন্যদের সেনাপ্রধান অনেকগুলো ডিভিশনসকে নির্দেশ দিয়েছেন যে হচ্ছে ঢাকায় তাদের হতে সাজোয়া গাড়ি বিভিন্ন পয়েন্টে রয়েছে। এগুলো তো একটা ইঙ্গিত দিচ্ছে। তার কারণ হচ্ছে কোথাও কি একটা যারা ওখানে রয়েছেন কোথাও একটা গৃহযুদ্ধের বা যেটা সজীব ভুইয়ার কথা আমি যেটা বললাম, কোথাও কি তারা একটা মানে তারা তো এটাতে থাকবেন, মরণ কামড় তো তারাও দেবে, কেননা তারা যে অভ্যুত্থান বা বিপ্লবটা ঘটিয়েছে নিশ্চয়ই নির্বাচন হবে, শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ভেবে তো তারা এত দূর অবধি এগোয়নি। সুতরাং তারা তো একটা দেবেন। সেটা কি একটা যে কোনো মুহূর্তে এটা একটা সেনাবাহিনীকে ক্র্যাকডাউন করতে পারে, মানে এটা করতে পারে, এরকম একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এটা আপনার কি মনে হয়? দীপ্তিমান বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বললেন। আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, একটা সময়ের আমি কথা বলছি, সম্ভবত 91-এর নির্বাচন, তখন সেবার নির্বাচনে খালেদা জিয়া হয়েছিলেন, প্রাইম মিনিস্টার হয়েছিলেন। এরশাদ জেলে ছিলেন। এরশাদ রংপুরের 5টি আসন থেকে কন্টেস্ট করেছিলেন, 5টিতেই তিনি জিতেছিলেন। প্রথম কথা, সেদিন এরশাদের কাছে না টাকা ছিল না অন্য, তাকে সামরিক শাসক বলে কিন্তু তার প্রতি মানুষের একটা চিন্তা ভাবনা ছিল, এটা একদম পরিষ্কার আপনাকে বললেন। তারপরেও 5খানা আসনে জিতেছিলেন রংপুরে, এটা জেনে রাখতে হবে। তো এরশাদ যদি 5খানা আসনে সেদিন জিতে থাকতে পারেন, আজকে আপনাদের এইটুকু কথা বলে রাখি যে যদি আওয়ামী লীগ মানে যেখানে কন্টেস্ট করবে আওয়ামী লীগের কোনো প্রার্থী দেখবে না, আপনি জেনে রাখুন, আওয়ামী লীগের কোনো প্রার্থী দেখবে না। আওয়ামী লীগের দেখবে সিম্বলটা, নৌকা সিম্বলটা দেখবে, মানুষ ভোট দেবে। আর যদি কোনো কারণে এই লোকগুলো ছাড়া পায়, আপনি দেখবেন যারা নমিনেশন ফাইল করতে যাবে কিনা, এই যে নতুন এনসিপি, এরা নমিনেশন ফাইল করতে যাবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। এইটুকু যাওয়ার পর্যন্ত থাকবে। হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন, আসল খেলা আমি আগেও বলেছি তিনি মেন প্লেয়ার, অপারেটর, চিফ অফ আর্মি স্টাফ। বাংলাদেশে খুব তাড়াতাড়ি
রাষ্ট্রপতির নির্দেশে সামরিক শাসন হবে এবং বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে গেলে যে যে অ্যাকশনগুলো করা উচিত সেই অ্যাকশনগুলো সে করবে। 20টা দেশের ন্যাশনাল সিকিউরিটি চিফ যে গাইডলাইন তৈরি হয়েছে সেই গাইডলাইন বাংলাদেশ সেনাপ্রধান জানে, তার উপর সেই চাপ আছে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে G8 কান্ট্রি, G20 ব্যবসায়িক এবং এছাড়া বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী যে 20খানা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে সেই 12টা গোষ্ঠীকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, মানে 20টা গোষ্ঠীকে। এবং আমি বলছি সেনাপ্রধান দায়িত্ব নেবে এবং আওয়ামী লীগে আস্তে আস্তে আওয়ামী লীগ এবং হাসিনাও দেশে ঢুকবে এবং বিশেষ আদালত হবে। আমি এটাও বলে দিচ্ছি আইনের আওতাতে আসতে হবে এবং মোহাম্মদ ইউনূস থেকে এরা 7 মাসে যে টাকা চুরি করেছে, 15 বছরে আওয়ামী লীগ এত উন্নয়ন করো তাদের লোকেরা নিশ্চয়ই চুরি করেছে, ওবায়দুল কাদের, সালমান এফ খান, কিন্তু তার 5%ও করেনি। এরা 7 মাসে যা করেছে, অতএব এদের সকলের বিচার হবে। এবং আমি পরিষ্কার বলছি, খুব শুনতে খারাপ লাগলেও বলে দিচ্ছি, বিশেষ আদালতে বিচার হবে এবং আদালতের বিচার কি হবে এগুলো নিয়ে ফাঁসি হবে বাংলাদেশে, আমি এটা বলি। এগুলো আওয়ামী লীগ বলতে পারে বা তারা করতে পারে, এরকম হতে পারে। একটা বিচার ব্যবস্থার বিষয় রয়েছে, বিচারের আওতায় অবশ্য ডক্টর ইউনূস কিন্তু তিনি বারবার করে এই কথাটা বলেছেন, বারবার করে এই কথাটা এটাই বলতে চেয়েছেন যে বিচারটা যেরকম হবে ঠিক তেমনিভাবে হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে পরে বলা, তার আগে যে তার গরম গরম বক্তব্য বা বিভিন্ন ক্ষেত্রে সবটা বুমেরাং হয়েছে এবং কেন হয়েছে, কিভাবে হয়েছে, প্রত্যেক দিন সেটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এর সাথে যে গভীর আন্তর্জাতিক সম্পর্ক থাকে, বৈশ্বিক ব্যবস্থা থাকে, এই সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু একটা জায়গায় স্টিয়ার করেছে এবং যে জায়গা থেকে দাঁড়িয়ে একটা বড় পরিবর্তন রতন যেটা বললেন যে বিশ্বের বিভিন্ন দেশগুলো একটা জায়গায় দাঁড়িয়ে যে আজকের বিশ্বে যেখানে ইসলাম ধর্মকে কুক্ষিগত করতে চাইছে, খলিফা তন্ত্র বা খলিফা, এই ব্যাপারটাকে যখন তুলসী গাবার্ড বলছেন তাতে তখনই কিন্তু গাইডলাইনটা একটা জায়গা থেকে কোথাও তৈরি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ব্যাপারে একটা নজর রয়েছে। বরাবরই 71 সালের সময়ও দেখা গেছে বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সবার নজরে দ্রুত এসেছে। বাংলাদেশে ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ইতিহাস আছে, কিন্তু এই 7 মাসে এই আন্দোলনের ইতিহাসে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা আর্মির কাছে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে এসেছে, সেটা হচ্ছে বিভিন্ন মৌলবাদী রাজনৈতিক দল এবং যারা উগ্রপন্থায় অনেক বেশি আস্থাশীল এবং যেটা বলা যায় তুলসী গাবার্ডের ভাষায় যে যারা আর কি খলিফা তন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের ব্যাপারে কিন্তু আর্মির কাছে একদম স্পষ্ট বার্তা। এবং যে খবর আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, আর্মির যে মুভমেন্ট বিভিন্ন জায়গায় এবং তৎপরতা, এই তৎপরতা কিন্তু চলছে এবং পাল্টা তৎপরতাও হয়তো রয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু একটা হতে পারে সেটা মানে আর্মির টেকিং ওভার কিনা, তার কারণ অনেকগুলো ডিভিশনসকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ঢাকাতে সাজোয়া গাড়ি সেখানে নিয়ে তারা যেন অবস্থান নেয়। অন্যদিকে একটা বিস্তীর্ণ গ্রামাঞ্চলের বাংলাদেশ রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টায় আগামী সময়ে অর্থনীতির এই যে প্রবল চাপ বা বিভিন্ন জায়গায় ফতোয়া রাজ, তার বিরুদ্ধে তারা কিভাবে রেসপন্ড করছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আগামী সময়ে আমরা নিশ্চয়ই আবারও বাংলাদেশ নিয়ে বারবারই থাকব, তার কারণ এই বিষয় অত্যন্ত আপনাদের কাছে আমরা আমাদের কাছে যে ধরনের রিসোর্স আছে সেটা তুলে ধরার চেষ্টা করি এবং আজকে যারা বিশ্লেষক ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, রতন হাতি আপনাকে এবং দীপ্তিমান সেনগুপ্ত আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও জানাচ্ছি যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।